ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু, জানা যায় বহু দেশের প্রতিনিধি, 2 কোটি লোক সমাগমের প্রত্যাশা। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে 2500, 8 দিন পর একজনকে জীবিত উদ্ধার। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা, 27 জন নিহত, আহত শতাধিক। ইন্দোনেশিয়ায় এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার দাবি বিচ্ছিন্নতাবাদীদের, বিমানে ধরিয়ে দিল আগুন। এবং কঙ্গোতে ইবোলা পরিস্থিতি চরমে, প্রাণহানি ছাড়িয়েছে 400, অন্ত্যেষ্টিক্রিয়ায় ভাইরাস ছড়ানোর শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার সহযোগীদের দাফন প্রক্রিয়ার প্রথম পর্ব শুরু হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় ভোর থেকে শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে শোক জানাচ্ছেন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা ছাড়াও সর্বস্তরের জনগণ। খামেনির জানাজায় যোগ দেবেন বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা, সশরীরে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সব মিলিয়ে 2 কোটি লোক সমাগম ঘটবে বলেও আশা করছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে যোগ দিতে তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ। এরই মধ্যে শুরু হয়েছে জানাজার আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হুসাইনিয়ারে জড়ো হয়ে শেষ শ্রদ্ধা জানাতে শুরু করেছে সাধারণ নাগরিকরা। এই অনুষ্ঠানে দীর্ঘ আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে এসেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসির কমান্ডার জেনারেল আহমেদ ওয়াহিদি। শুক্রবার ভোরে মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসল্লার মূল প্রার্থনা কক্ষে নিয়ে আসা হয়। সেখানে সাধারণ জনগণ শেষ বিদায় জানাতে পারবেন আগামী 2 দিন। জানা যায় বিশ্বের শতাধিক দেশ থেকে প্রতিনিধি আসবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ঐতিহাসিক এই বিদায় অনুষ্ঠানে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ বিশ্বের 30টিরও বেশি দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধি দল ইতোমধ্যে তেহরানে এসে পৌঁছেছেন। যুদ্ধবিরতির মধ্যস্থতায় অবদান রাখার পর জানাজায় সশরীরে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তবে বৈদেশিক সফরে থাকায় উপস্থিত থাকতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরিবর্তে ভারতের বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিহারের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন। এরই মধ্যে তেহরান জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার ভোর থেকেই শহরের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শুক্রবার তেহরানের আকাশপথ আংশিক এবং সোমবার পুরোপুরি বন্ধ থাকবে। 8 জুলাই থেকে তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শুরু হবে 2 দিনব্যাপী আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন পর্ব। দূর দূরান্ত থেকে আসা মানুষের জন্য তেহরানের বিভিন্ন মসজিদ, স্টেডিয়াম, পার্ক ও অস্থায়ী ক্যাম্পে থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। এই 2 দিনের শ্রদ্ধা নিবেদনের পর 6 জুলাই তেহরানে অনুষ্ঠিত হবে মূল জানাজা ও শোক মিছিল। 7 জুলাই কোমে এবং সর্বশেষ 9 জুলাই মাশাদে পবিত্র ইমাম রেজা মাজারের প্রাঙ্গণে খামেনির দাফন সম্পন্ন হবে। আব্দুল মালিক, আরটিভি। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের 8 দিন পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রতিদিনই খবর আসছে জীবিত বা মৃত উদ্ধারের। তবে শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি ভেনেজুয়েলাবাসী। ধ্বংসযজ্ঞের পর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 3000 মানুষ, আহত হয়েছেন 11,000-এরও বেশি। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। গত মাসের 24 তারিখ হঠাৎই এক তীব্র কম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলার লা গুয়েরা সহ পুরো সেন্ট্রাল কোস্ট অঞ্চল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে 7.2 এবং 7.5 মাত্রার 2টি শক্তিশালী ভূমিকম্প। চোখের পলকে ধূলিসাৎ হয়ে যায় অসংখ্য বাড়িঘর ও বহুতল ভবন। দেশটিতে শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর এই দুর্যোগের পর পুরো এলাকা মুহূর্তেই এক ধ্বংসস্তূপে পরিণত হয়। ভয়াবহ সেই দুর্যোগের পর পার হয়েছে 1 সপ্তাহেরও বেশি সময়। এ ঘটনায় এখনো নিখোঁজ হাজারো বাসিন্দা। চলছে উদ্ধার অভিযানও। স্থানীয় উদ্ধারকর্মীদের পাশাপাশি আন্তর্জাতিক অনুসন্ধান দলও অবিরাম কাজ করে যাচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সন্ধানে। এমন উদ্ধার কাজের মধ্যেই দেখা মিলছে কিছু অলৌকিক জীবনের। ধ্বংসস্তূপের নিচ থেকে বৃহস্পতিবার 8 দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে আলবার্তো গিল ফ্লোরেস নামের এক ব্যক্তিকে। দীর্ঘ 70 ঘন্টার জটিল উদ্ধার অভিযানের পর তাকে নিরাপদে বের করে আনেন স্থানীয় আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃত ওই ব্যক্তি ধসে পড়া শপিং মলের প্রায় 29 ফুট গভীর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন।
লা গুয়েরাতে 6 দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা 3 বছর বয়সী শিশু ক্লিবার মোরানাকে জীবিত উদ্ধার করেছে জর্ডানের একটি বিশেষ উদ্ধারকারী দল। অন্যদিকে লস কোকেস এলাকায় একটি 10 তলা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে 3 দিন পর একই পরিবারের 3 সদস্যকে উদ্ধার করা হয়েছে। এমন অনেক উদ্ধারের ঘটনায় দেশবাসীকে আশার আলো দেখাচ্ছে। একদিকে যখন অলৌকিক সব প্রাণের খোঁজ মিলছে, অন্যদিকে বেঁচে যাওয়া মানুষের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। জোড়া ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে হাজারো মানুষ। রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছে হাজারো বাসিন্দা। তীব্র শীত, খাবার ও পানির অভাব এবং ভঙ্গুর জনসেবার কারণে খোলা আকাশের নিচে এক মানবেতর পরিস্থিতির মুখোমুখি ভেনেজুয়েলাবাসী। আব্দুল মালেক, RTV। এদিকে আজ ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে কম্পনটি অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। USGS জানায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 120 কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্র ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় 58 কিলোমিটার পশ্চিমে। তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু সংস্থা BMKG জানিয়েছে ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার রাতভর এ হামলায় এখন পর্যন্ত অন্তত 27 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে হামলায় রাজধানীর একাধিক আবাসিক ভবন, হোটেল ও একটি গবেষণা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ডার্নেটোস্কি জেলায় একটি বহুতল ভবন ধসে পড়ায় অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। রুশ হামলা থেকে বাঁচতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন 70টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 500টি ড্রোন দিয়ে এই হামলা চালায় রাশিয়া। এর আগে রাশিয়ার তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় ইউক্রেনের হামলার জবাবে এই হামলা চালালো মস্কো। ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে নিকোলাস এফ গোসেলিন নামে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদীরা। বৃহস্পতিবার বিমানটি অবতরণের পর তারা সেটিতে আগুন ধরিয়ে দেয়। ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি TPNPB এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি বেসামরিক বিমান ব্যবহার করে ওই এলাকায় ইন্দোনেশিয়ার সেনা পারাপার করা হচ্ছিল। ইন্দোনেশিয়া সরকার বিমানটি পুড়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে। তবে পাইলট ও বিমানে থাকা অন্য 7 জন যাত্রীর ভাগ্যে কি ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। স্বাধীনতার দাবিতে 1969 সাল থেকে এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইন্দোনেশিয়া সরকারের সংঘাত চলছে। 2024 সালেও নিউজিল্যান্ডের এক পাইলটকে 19 মাস জিম্মি রাখার পর মুক্তি দিয়েছিল এই গোষ্ঠীটি। আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ DR কঙ্গোতে ইবোলা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এতে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 438 জনের। এছাড়াও 1406 জনের শরীরে ইবোলার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা AFP। দেশটির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট INSP জানায় গত 15ই মে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে আক্রান্তদের মৃত্যু হার 31% বেশি। সবশেষ উত্তর পূর্বাঞ্চলের প্রধান শহর কিসাঙ্গানিতেও প্রথমবারের মতো এক ইবোলা রোগী শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন ইবোলায় আক্রান্ত ব্যক্তির মরদেহ অত্যন্ত সংক্রামক হওয়ায় দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন এক ব্যক্তি। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘটনার পর মারাত্মক দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের কাছে খবর পৌঁছানোর আগে নিহতের নাম প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। পুলিশ জানায় নিহত ব্যক্তির কাছে একটি তিব্বতী পতাকা ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ধারণা করছে তিব্বতে চীনের কঠোর শাসনের প্রতিবাদ জানাতেই এমন ঘটনা। মানবাধিকার সংগঠনগুলোর মতে 2009 থেকে 2022 সালের মধ্যে 1.5 শতাধিক তিব্বতী এভাবে আত্মাহুতির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুকদাহান প্রদেশে এক কিশোরের বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় অন্তত 8 বৌদ্ধ ভিক্ষু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে 18 জন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মর্মান্তিক ঘটনার আগে 34 জন সন্ন্যাসীর দলটি সকালের খাবার গ্রহণের পর মুকদাহানের দন্তান জেলার দিকে পুনরায় পায়ে হেঁটে তীর্থযাত্রা শুরু করেন তারা।
জিজ্ঞাসাবাদের জন্য 11 বছর বয়সী ওই কিশোরকে মুয়াং জেলা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ। চীনে মানুষের মতো দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটদের জন্য চালু হয়েছে দেশের প্রথম বিশেষায়িত স্কুল। ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরের এই স্কুলে রোবটদের কারিগরি, নার্সিং, শিল্পকলা ও খেলাধুলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে রোবটরা পিয়ানো বাজানো, টেবিল টেনিস খেলা ও বাস্কেটবল অনুশীলনের মতো নানা কাজ করছে। স্কুলটি পরিচালনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান নোবেল লিফট গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, প্রশিক্ষণ শেষে এসব রোবট ভবিষ্যতে শিল্প কারখানা, পণ্য সরবরাহ এবং বিভিন্ন সেবা খাতে দক্ষতার সঙ্গে কাজ করে মানুষের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আর টিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আর টিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।